আকাশবাণী কলকাতায় আপনারা দেখছেন 23 নিউজ বাংলা চ্যানেলের আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, পুজো উপলক্ষে কলকাতায় একের পর এক গাছের কোপ, ঝুঁকির মুখে পরিবেশের সুরক্ষা। রানাঘাটে 112 ফুটে দুর্গাপুজো বন্ধ, উদ্যোক্তারা জানালেন আইন আদালত করার মতো টাকা নেই। রাজনীতি ছেড়ে দেব, পুজোর আবহেই জোর ঝটকা, তৃণমূল বিধায়কের কথায় তোলপাড়। সরকারি কর্মচারীদের অবসর বয়স বাড়ানোর বিষয়ে বড় সিদ্ধান্ত। থাইল্যান্ডের 150 ফুটের মন্দির এবার কল্যাণের পুজোতে, দর্শকদের জন্য দ্বার খুলবে 4 অক্টোবর। ভাঙা চশমা সেমিনার রুমে মৃত অবহার মাথার পেছনেই সাজিয়ে গুছিয়ে রাখা হয়, দাবি সিবিআই এর। দূর হলো চিন্তা, 65 লক্ষ পেনশনভোগীদের জন্য বড় খবর। পুজোর আবহেই নয়া উদ্যোগ। বিস্তারিত। পুজো উপলক্ষে কলকাতাকে আলোকিত করতে একের পর এক গাছে কোপ বসানো হচ্ছে, যা শহরের পরিবেশ এবং সৌন্দর্যের জন্য উদ্বেগজনক। রাস্তার আলোর গেট তৈরি করতে এবং সজ্জার জন্য গাছ কাটা হচ্ছে, যা অনেকেই সমালোচনা করছেন। নিয়ম অনুযায়ী 3 ইঞ্চির বেশি মোটা ডাল কাটা যাবে না, কিন্তু অভিযোগ উঠছে এই নিয়মকে সম্পূর্ণ উপেক্ষা করা হচ্ছে এবং বড় গাছের মোটা ডাল কাটা হচ্ছে। বড় গাছ কাটার জন্য যে নির্দিষ্ট নিয়মাবলী রয়েছে সেগুলি অনুসরণ না করলে তা বিপজ্জনক হতে পারে। যদি গাছের কোনো ডাল হেলে যায় বা প্রয়োজনের অতিরিক্ত কাটানো হয়, তবে তা দমকা ঝড় বা প্রবল বৃষ্টির সময় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এ ধরনের পরিস্থিতিতে গাছ পড়ে মানুষের জন্য ক্ষতিকারক হতে পারে এবং রাস্তায় অবরুদ্ধ হওয়ার বা যানজটের সৃষ্টিও হতে পারে। এছাড়াও গাছ কাটার ফলে শহরের সবুজায়ন কমে যাবে, যা বায়ু গুণমানের অবনতি ঘটাবে এবং পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। গাছের পাতাগুলি শহরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে। তাই গাছ কাটা হলে শহরের বাসিন্দাদের জীবনযাত্রার মানও প্রভাবিত হতে পারে। স্থানীয় পরিবেশ প্রেমীদের দাবি, পুজোর সাজসজ্জা এবং আলোকসজ্জার জন্য গাছ কাটা উচিত নয়, বরং বিকল্পভাবে আলোকসজ্জায় পরিকল্পনা করতে হবে, যাতে শহরের পরিবেশ এবং সৌন্দর্য দুই রক্ষা করা যায়। তারা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে যে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব বুঝে গাছ কাটার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। রানাঘাটে 112 ফুটের দুর্গাপুজো হচ্ছে না। মহালয়ার সকালেই পুজো বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়ে দিলেন উদ্যোক্তারা। তারা জানালেন, মামলা লড়ার টাকা নেই, তাই এবারের পুজো বন্ধ রাখারই সিদ্ধান্ত নিতে হলো তাদের। উদ্যোক্তারা জানান, বিশ্বের সর্ববৃহৎ দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগাতে চেয়েছিলেন তারা, কিন্তু সেটা করতে গিয়ে আইনি জটিলতায় পড়তে হলো। এই আইনি লড়াই লড়ার টাকা তাদের নেই, তাই এবারের পুজো না করারই সিদ্ধান্ত নিলেন। তারা জানান, কলকাতা হাইকোর্ট জেলা শাসকের কাছে পাঠিয়েছিলেন তাদের, যাতে পুজোর বিষয়টি বিবেচনা করে দেখা হয়। উদ্যোক্তারা মনে করেন, এই পুজোটা হলে গোটা গ্রামেই সবার নজরে আসতো, এতে গ্রামের মানুষের সুবিধা হতো। পুজো করার জন্য এ পর্যন্ত 60 লক্ষ টাকা খরচ হয়েছে। আইন আদালত করে 8 টাকা খরচ করা তাদের পক্ষে সম্ভব নয়। পুজো বন্ধের সিদ্ধান্ত জানার পরই চোখে জল গ্রামের মানুষের। শুধু টাকাই নয়, পুজোর জন্য 40 বিঘা জমিতে ফসল না ফলিয়ে রেখে দিয়েছিলেন তারা। উৎসব হবে না জেনে ভেঙে পড়েছেন। আজ মহালয়া, পুজো আসতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। শীঘ্রই এক এক করে রাজ্যে নানান পুজোর উদ্বোধন শুরু হবে। এই আবহে এবার রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন হেডওয়েট তৃণমূল বিধায়ক। বুধবার সকাল থেকেই নিয়ে হচ্ছে জোর কদমে চর্চা। এমনিতেই আরজিকর কাণ্ডের জেরে সাম্প্রতিক অতীতে প্রবল সমালোচিত হচ্ছে রাজ্যের শাসক দল। এর মধ্যে আবার শুরু হচ্ছে উৎসবের মরশুম। এমতাবস্থায় রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার রাতে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেন তিনি। মহালয়ার সকাল থেকেই তা নিয়ে তুঙ্গে চর্চা। তৃণমূল বিধায়ক লিখেছেন, আমি কৃষ্ণ কল্যাণী, একজন জনপ্রতিনিধি। আর জেলা শাসক জনগণের চাকরি করেন। এই ব্যবস্থার পরিবর্তন যদি না হয়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। নিজের মতো করে জনসেবা করায় আমি বিশ্বাসী এবং বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। ইতিমধ্যে এই পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। রায়গঞ্জের হেভিওয়েট রাজনৈতিকদের মধ্যে একজন হলেন কৃষ্ণ কল্যাণী। 21 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। এরপর দল বদল করে আসেন তৃণমূলে। 24 লোকসভা ভোটে তৃণমূলের হয়ে দাঁড়ালেও জয়ের মুখ দেখতে পারেননি। এরপর বিধানসভা উপনির্বাচনে জয়ী হয়ে ফের বিধায়ক হন তিনি। এবার এই কৃষ্ণ কল্যাণী বললেন রাজনীতি ছাড়ার কথা। তৃণমূল বিধায়কের পোস্ট দেখে অনেকেরই অনুমান, তার দলের প্রতি কোনো রাগ নেই, বরং উত্তর দিনাজপুরের জেলা শাসকের উপর ভীষণ ক্ষুব্ধ তিনি। তবে শাসক দলের বিধায়কের সঙ্গে জেলা শাসকের সংঘাত খুব একটা চোখে পড়ে না, বরং একই সঙ্গে কাজ করেন তারা। তাহলে হঠাৎ কি এমন হলো যে এত খাপ্পা হয়ে গেলেন কৃষ্ণ কল্যাণী? কেউ কেউ আবার মনে করছেন, রায়গঞ্জের বিধায়কের যদি কাজ করতে সমস্যা হয়, তাহলে তিনি দলকে জানাতে পারতেন। এভাবে সমাজ মাধ্যমে পোস্ট করে বিরোধীদের পালে হাওয়া দেওয়ার কি দরকার ছিল? এদিকে কয়েকদিন আগে উত্তরবঙ্গে সফরে এসেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে কৃষ্ণ কল্যাণীর রাজনীতি ছাড়াও হুঁশিয়ারিকে বেশ গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে অনেকের।
সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসছে। ঝাড়খণ্ড সরকার শীঘ্রই তাদের অবসরের বয়স 60 বছর থেকে বাড়িয়ে 62 বছর করবার সিদ্ধান্ত নিতে পারে। আসন্ন বিধানসভা নির্বাচনে আগে হেমন্ত সরকার এই বড় উপহার দিতে চলেছে। অবসর বয়স বাড়ানোর প্রস্তাব নিয়ে সরকার বর্তমানে আলোচনা করছে এবং শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের মতে মন্ত্রিসভার একটি বিশেষ বৈঠক ডাকা হতে পারে এই প্রস্তাবের উপর আলোচনা করতে। সরকার যদি এই সিদ্ধান্ত নেয় তবে এটি হবে হেমন্ত সরকারের দ্বিতীয় বড় সিদ্ধান্ত কর্মচারীদের জন্য। ঝাড়খণ্ডে প্রায় 1.7 লাখ স্থায়ী কর্মচারী কাজ করছেন, যার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগে হাজার হাজার কর্মী রয়েছেন। পুরানো পেনশন স্কিম পুনরায় চালু করার পর এবার অবসর বয়স বাড়ানোর দাবি দীর্ঘদিন ধরে কর্মচারীদের মধ্যে রয়েছে। কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের এবারে দুর্গাপুজোতে থাইল্যান্ডের বিখ্যাত ওয়াট অরুণ মন্দিরের আদলে 150 ফুট উঁচু মণ্ডপ তৈরি হচ্ছে। এই থিম মণ্ডপ দেখতে আগামী 4 অক্টোবর থেকেই দর্শকদের জন্য দ্বার খুলবে। মহালয়ার দিন পুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। মণ্ডপটি বিশাল আকৃতির, যার উচ্চতা 155 ফুট এবং প্রস্থ 135 ফুট। থাইল্যান্ডের মন্দিরের 3টি চূড়া সহ বিশাল কাঠামো দর্শকদেরকে মুগ্ধ করবে। প্রতিমা সাজানো হবে সোনার গয়নায়, আর মণ্ডপের ভেতরে থাকবে অপূর্ব কারুকার্য এবং আলোর খেলা। উদ্যোক্তারা আশা করছেন এবারেও প্রচুর মানুষ মণ্ডপ দেখতে ভিড় জমাবেন, যেমনটা তারা আগের বছরগুলোতেও করেছেন। আরজি করে সেমিনার হল কি আসল ঘটনাস্থল? খুন ও ধর্ষণের ঘটনা তদন্তে এই প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। সেমিনার হলের পরিপাটি সাজানো দেখেই তাদের সন্দেহ বৃদ্ধি পেয়েছে। নতুন বিতর্কের জন্ম দিয়েছে মৃতের ভাঙা চশমা। এটি মাথার পিছনে সাজানো গোছানো ছিল কিভাবে, তা খুঁজছেন তদন্তকারীরা। তদন্তের জন্য সিবিআই দাবি করেছে সন্দীপ ঘোষের হাত ছিল এই কাজের মধ্যে। কেন্দ্রীয় এজেন্সিটি জানতে পেরেছে এই কাজের দায়িত্ব এক ডাক্তারকে তৎকালীন সুপার দিয়েছিলেন। 9 আগস্টের ঘটনার পর অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 6 জন ডাক্তার কাদের সঙ্গে কি কথা বলেছেন তা জানতে সংশ্লিষ্ট অডিও ক্লিপিং চাওয়া হচ্ছে। মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থার কাছে সিবিআই চিঠি দিয়েছে, যাতে নির্যাতিতার শেষ ইন্টারনেট ব্যবহার সম্পর্কে তথ্য পাওয়া যায়। সুপ্রিম কোর্টের সোমবার শুনানিতে প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, তরুণী চিকিৎসক কিভাবে চশমা পরে ঘুমোচ্ছিলেন। তদন্তকারীরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন একটি মহিলা ডাক্তার অভয়কে সেমিনার হল থেকে ডেকে নিয়ে যায়। তখন তার চোখে চশমা ছিল। ঘরে প্রবেশের পর কেউ এক আঘাত করেন চশমায়, যার ফলে তা ভেঙে যায় এবং তার চোখ থেকেই রক্ত বেরোতে শুরু করে। সিবিআই জানিয়েছেন সন্দেহভাজন ডাক্তারটি ওই চশমা ভেঙেছিল এবং পরে সেমিনার রুমে নিয়ে গিয়ে সেটি মাথার পেছনে রাখা হয়েছিল। যে 5 জন সন্দেহভাজনের না পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আরো শক্তিশালী প্রমাণ সংগ্রহের কাজ প্রায় শেষ পর্যায়ে। এক্ষেত্রে সিবিআই এর পক্ষে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত রয়েছে। মঙ্গলবার দুপুরে সিবিআই প্রেসিডেন্সি জেলে গিয়ে টালা থানা তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে জেরা করে। অন্যদিকে যেসব জুনিয়র ডাক্তার ময়নাতদন্তের পর সই করে সন্তুষ্ট ছিলেন তাদের জিজ্ঞাসাবাদের দাবি তুলেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। দেশে এমন বহু মানুষ আছেন যারা পেনশনের উপর ভীষণভাবে নির্ভরশীল। চাকরি থেকে অবসর নেওয়ার পর থেকে অনেকেই সংসার চালান পেনশনের টাকায়। কবে সেই টাকা আসবে এই অপেক্ষায় দিন কাটান বহু প্রবীণ নাগরিক। এবার পেনশনভোগীদের জন্য বড় খবর। প্রায় 65 লক্ষ পেনশনভোগীদের জন্য বড় উদ্যোগ নেওয়া হচ্ছে। পেনশনের টাকা সময় মতো না আসার অভিযোগ আজকে নয়, অনেক সময় পেনশনের টাকা দেরি করে আসার অভিযোগ উঠছে। জানা যাচ্ছে অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগের সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্টিং অফিস তথা সিপিওর চোখেও এই বিষয়টি পড়েছে। বারবার রিপোর্টে কথা উঠে এসেছে বলে খবর। এমতাবস্থায় এবার বড় সিদ্ধান্ত নেওয়া হলো। অনেক সময় অভিযোগ উঠেছে পেনশনের টাকা পেতে পেতে অনেকের পরের মাস হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে সে কারণে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এবার জানা যাচ্ছে দেরি করে পেনশনের টাকা পাওয়ার এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে অর্থমন্ত্রক। তাই এবার থেকে মাসের শেষে পেনশনের টাকা পেয়ে যাবেন পেনশনভোগীরা। রিপোর্ট বলছে কেন্দ্রীয় পেনশন প্রকরণ কেন্দ্র সিপিপিসির দ্বারা মাস শেষ হওয়ার আগেই এবার পেনশনের টাকাও এসে যাবে। জানা যাচ্ছে সিপিপিসির মাধ্যমেই মাসের শেষ দিনের মধ্যে ডিজিটাল মাধ্যমে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। ইপিপিও সাইট অনুসারে এবার থেকে মাসের শেষ দিনেই পেনশনভোগীদের অ্যাকাউন্টে পেনশনের টাকা ঢুকে যাবে। এই বিষয়ে অর্থ মন্ত্রকের তরফ থেকে জানা যাচ্ছে বহু ক্ষেত্রেই পারিবারিক এবং মাসিক পেনশন পেতেই সমস্যা হচ্ছে। দেরি করে টাকা আসায় সমস্যায় পড়ছেন বহু প্রবীণ নাগরিক, কারণ চাকরি থেকে অবসর নেওয়ার পর এই পেনশন তাদের অনেকের আয়ের মুখ্য উৎস। এই সমস্যা সমাধান করতে উদ্যোগী অর্থ মন্ত্রক। তাই এবার থেকে পেনশনভোগীরা যাতে মাসের শেষ দিনের মধ্যেই মাসিক এবং পারিবারিক পেনশনের টাকা পেয়ে যান, এই বিষয়ে বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।